কংগ্রেচুলেশনস বিএনপি। বিএনপিকে এই কারণে কংগ্রেচুলেশন দিচ্ছি যে যে জিনিসটার জন্য বিএনপির নেতাকর্মীরা দিনরাত অপেক্ষা করছে, যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর জন্য বিএনপির প্রতিনিয়ত পালস বিট করছে, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য ছিল আপনার উপদেষ্টাদের বিভিন্ন সময়ে। তো আমরা একদম এখন বুঝতে পারছি, একদম প্রথম যেই বিষয়টা সামনে আসছিল আসিফ নজরুলের, এর পাশাপাশি আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। আর যদিও ওই সময় বক্তব্যগুলোকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল যে এগুলা উপদেষ্টাদের ব্যক্তি মতামত, এটা আসলে প্রধান উপদেষ্টা বা সরকারের আনুষ্ঠানিক কোনো মন্তব্য নয়। কিন্তু দিন শেষে দেখা গেছে এটাই সত্য, যেটা আমরা শুনেছিলাম। অবশেষে নির্বাচনের সময়কালটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস। আমরা যদি দেখি যে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস বলছেন যে ২০২৫ সালের শেষ দিক থেকে, মানে ডিসেম্বর টু জানুয়ারির ২০২৬-এর মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হতে পারে। এটা একটা পারসেপশন হিসেবে আসছে এবং তিনি ঘোষণা করেছেন। আমরা আশা করছি এটাই ঘটতে যাচ্ছে। ছাত্র অভ্যুত্থানের পর আপনার বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ ছিল, সেখানে নির্বাচনের রূপরেখা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। একটা ছোট্ট পেচকি কিন্তু এখানে রেখে দিয়েছেন। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত ৬ মাস অতিরিক্ত সময়ে লাগতে পারে। মানে মোটামুটি তিনি একটা ক্লিয়ারেন্সে নিয়ে আসছেন যে মোটা দাগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে যদি অল্প সংস্কার করা হয়, আর টোটাল সংস্কারটা যেটা চাচ্ছেন হয়তো ২৬-এর মাঝামাঝি সময় আপনার নির্বাচনটা যাবে। তো তিনি বলছেন যে আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তো নির্বাচনের ক্ষেত্রে বাধা আসলে কোনটা? তিনি বলছেন যে সবচেয়ে বড় কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। গত ১৫ বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে, তাদের মধ্যে সবার নাম ভোটার তালিকা নিশ্চিত করতে হবে, এটা বড় কাজ। আর অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর তরুণ তরুণীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, সো সেই ক্ষেত্রে আপনার এটাকে কানেক্ট করতে হবে। এখন তিনি আরো বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে সংস্কার, এখন বিএনপি বরাবরে বলে আসছিল, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির একদম হাই যারা কমান্ডিং নেতৃত্ব আছেন, যে একটা রূপরেখা আপনি দেন, রোড ম্যাপ দেন, এবং কি সংস্কার করবেন, কতটুকু সংস্কার করবেন, এটার মেয়াদকাল বা পরিধিটা আপনাকে প্রকাশ করতে হবে। তো দিন শেষে নির্বাচনের যেই রূপরেখা সামনে আসছে, সেই রূপরেখাকে সাধুবাদ জানিয়েছে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন। আমরা দেখলাম যে গতকালকে, এবং কি জামাতের পক্ষ থেকেও সাধুবাদ জানাচ্ছে। তবে কিছুটা হতাশ আছেন ভিপি নূর। তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে সংস্কারটা জরুরি, তবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা যারা আছেন বা জাতীয় নাগরিক কমিটি যেটা আছে, তারা কিন্তু আবার ভাই এখানে ভিন্ন একটা মন্তব্য দিয়েছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার করার আগে, শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচন হবে না। তো জাতীয় নাগরিক কমিটির কি আসলে শক্তি আছে? আমরা দেখছি তাদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, লোকাল পিপল তাদেরকে পিটাচ্ছে, তারপর যেখানে যাচ্ছে তারা ধাওয়ার শিকার হচ্ছে। সো ওই ঢাকা শহরে তাদের যে কোনো একটা প্ল্যাটফর্মে অথবা কোনো একটা অফিসিয়াল বিবৃতি বা প্রেস ব্রিফিংয়ে তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু আপনি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে আপনি গিয়ে বলেন যে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, অথবা আমি জাতীয় নাগরিক কমিটির একজন নেতা, এই কথা বলে আপনি স্থানীয় জামাত অথবা বিএনপি, ছাত্রলীগ তো বাদ দিলাম, তাদের সাথে কোনো পাঙ্গা নিতে দেখেন, আপনার খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাংলাদেশের সিচুয়েশন। তো এই মুহূর্তে উপদেষ্টার এই বক্তব্যকে পলিটিক্যাল দলগুলো স্বাগত জানাচ্ছে, তবে ছাত্ররা মনে করছে যে এই সরকার যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার করে যাইতে না পারে, তাহলে বিএনপি সরকার আসলে
আসলে আওয়ামী লীগের বিচার হবে না বা শেখ হাসিনারও বিচার হবে না, কারণ এই মুহূর্তে বিএনপি কোথাও নয় কোথাও আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হিসাবে কাজ করছে, আর এটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু খুব কাজ করছে। তবে বিএনপির সন্দেহ যে -1 -2 ফর্মুলা এগুলো অ্যাপ্লাইয়ের পরিকল্পনা চলছে, আর তাদের জন্য একটা ভয়ের কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল কিন্তু সামনে আসতে যাচ্ছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। তো দেখা যাক কি ঘটে। তবে আমরা কংগ্রেচুলেশন জানাই। তবে আমি মনে করি এর আগে আইনের সুশাসন, সরকার পরিবর্তনের পর মব জাস্টিসগুলা বন্ধ করা, রাষ্ট্রের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদে হাত দেওয়া, জবরদখল, লুটপাট, ওই আওয়ামী লীগ গেছে কালকে বিজয় দিবসকে ঘিরে বিএনপি বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ড করছে এগুলো কি গ্রহণযোগ্য? ফুল দেওয়া নিয়ে ভাই মারামারি করে 10 জন আহত, পতাকা নিয়ে লাগালাগি করে একটারে ঘাই দিয়া ফেলাই দিছে কক্সবাজারে। তা আপনি এই পরিবর্তনগুলো তো লাগবে, ন্যূনতম এই সংস্কারটা লাগবে, এবং কি পুলিশকে কি বলা হয় যে নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসার যে গুরুত্ব, দায়িত্বটা, নয়তো এই পুলিশ আবারও এখনো বিভিন্ন জায়গায় বিএনপির পারপাস কিন্তু পুলিশ সার্ভ করছে, প্র্যাকটিক্যালি হচ্ছে এইটা। তা আবার ভবিষ্যতে আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল পেজে পুলিশদের ছবি দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। ইভেন বাংলাদেশে নিঃসন্দেহে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস বাংলাদেশ ছাত্রলীগ বা যুবলীগ, আওয়ামী লীগ, এটা বাস্তব। তদূর ভবিষ্যতে এই পুলিশ যদি আবার সেই পলিটিক্যালি মুভমেন্টে চলে যায়, ইন ফিউচার আবার সরকার পরিবর্তন হতে গেলে পুলিশের কপালে আবার দুঃখ আছে। তো পুলিশকে শক্তিশালী করতে হবে, রাজনীতির বাইরে তাদেরকে রাখতে হবে। আইনি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে দুইটা জিনিসের বিকল্প নয়, পুলিশকে নিরপেক্ষ করা, বিচার বিভাগকে প্রকৃতপক্ষে স্বাধীন করা। আর দেখা যাক কতটুকু সরকার করতে পারে। স্বাধীনতার 53 বছর পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন, পররাষ্ট্র নীতির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশের এই বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতেরও কোনো প্রধানমন্ত্রী 53 বছরের মধ্যে এমন ঔদ্ধত্যপূর্ণ কোনো স্টেটাস বাংলাদেশের বিজয়কে নিয়ে আসলে দেয়নি। আর ওই দিনই যেই জিনিসটা আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয়েছে। দেন জনমনে প্রশ্ন, আসলে কি নিয়ে এই মিটিং বসলো সীমান্তে? যদিও পরবর্তী সময় আমরা বিষয়টা দেখলাম এটা একটা ট্র্যাডিশনাল মিটিং। তো আমার মনে হয় যে গতকালকে আমরা চাইলে নিজেদের আত্মসম্মানের জায়গাটা আরও একটু শক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে এই মিটিংটাকে স্কিপ করা জরুরি ছিল। তারপর এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, আমরা খুবই সাধারণ মানুষ, বাট মনে হয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর আমাদের উচিত ছিল কোথাও নয় কোথাও রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে ডিফেন্ড করা। এবার আসেন যে ঘটনা কি। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আখাউড়া আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো থাকে, লাইক 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখের মতন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এই সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। তো আমরা সেটার পক্ষে ফাইন, কিন্তু গতকালকে বা আফটার এই জুলাই আগস্টের পরে ভারতের সেনাবাহিনীরও বিভিন্ন অ্যাক্টিভিটিস, বাংলাদেশের সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিট ব্যবহার করছে, এর পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আছে। আর সবচেয়ে যেটা খুবই খারাপ ছিল গতকালকে নরেন্দ্র মোদীর এই বক্তব্য। তো এরপরে আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আমাদের মানে একটু রিয়াকশন দেওয়াটা খুবই জরুরি ছিল। গতকালকে বেলা 11:30টায় এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। 18 মিনিট স্থায়ী এই সৌজন্য সাক্ষাৎটি বেলা 11:30টায় শুরু হয়ে 11:48 শেষ হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি 33 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আব্দুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অফ স্টাফ 101 এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে 3 জন স্টাফ অফিসার ছিলেন এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারতের সেনাবাহিনীরও 3 জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং ভারতের সাথে বিভিন্ন সীমান্তে আমরা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে। তা আমার মনে হয় আর কি, দেখেন আমি বন্ধুত্বের জায়গাটাতে বিশ্বাসী, বাট সীমান্তে বিএসএফ প্রতিদিন যা ঘটাচ্ছে
এগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে একটু রিয়েকশন দেওয়া উচিত, দুই একটা প্রোগ্রামে মিষ্টি টিষ্টি দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। তারা যদি ভালোবাসার সম্পর্ক রাখে, আমরা ভালোবাসার সম্পর্কে বিশ্বাসী, বাট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর এত ঘন্টা হয়ে গেছে, আমাদের আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে আমাদের সমন্বয়করা বা উপদেষ্টারা এটা নিয়ে কাউন্টার করলেও এখনো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা আসলে ওইভাবে কোনো বক্তব্য শুনতে পাইনি। হয়তো আশা করি আমরা আজকে শুনতে পাবো। বাংলাদেশ নিয়ে ভারতের ক্রমাগত এই অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসগুলোর বিপরীতে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এই নিন্দা জানাই তো কাজ হবে না। আপনি নিন্দা জানাচ্ছেন, হাসিনা নিন্দা জানাই গেছে, এর আগে বিএনপি নিন্দা জানাই গেছে, তো লাভ হচ্ছে কি? সীমান্তে কি মানুষ কিলিং বন্ধ আছে? ভারত কি তাদের আগ্রাসী মেন্টালিটিতে কোথাও একটুকু ছাড় দিচ্ছে? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে একটু রিয়েকশন দিলে জনগণ হিসেবে আমাদের কাছে ভালো লাগে, যে না ঠিক আছে, আমরাও মাঝে মাঝে একটু হালুম করতে পারি, তাই না? এখানে দুই দেশের মধ্যে অনেক বিষয় কানেক্টেড, তারপরেও কিছু জিনিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতকে সংযত হতে হবে বাংলাদেশের ইস্যুতে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র। একটা প্রবাদ বাক্য আমরা সকলে জানি, ভূতের মুখে রাম নাম। মানে এই শব্দটার যে আবিধানিক ব্যাখ্যা সেটা হচ্ছে মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী বা আমরা মুসলিম শাস্ত্র অনুযায়ীও ধরেন আমরা যখন কোনো অপ্রকৃতিগ্রস্ত কোনো দৃশ্য দেখি বা অতি প্রাকৃত কোনো দৃশ্য দেখি, জিন দেখি, ভূত তো আসলে আমাদের ধর্ম অনুযায়ী নেই, বাট হিন্দুরা বিশ্বাস করেন। তো যখন এরকম কোনো সিচুয়েশনে পড়ি আমরা দোয়া দুরুদ পড়ি, তাই না? মুসলিমরা তো, হিন্দুরাও রাম নাম তাদের কাছে একটা প্রিয় শব্দ বা পবিত্র শব্দ। এই শব্দটা উচ্চারণ করলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে জিনভূত থাকলে তা সরে যাবে। তবে হিন্দুরা বিশ্বাস করে যে রাম নাম এই শব্দগুলো ব্যবহার করলে সরে যাবে। কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় হয়েছিল যে একজন ভূতের মুখেই রাম নাম শোনা যাচ্ছিল, তখনই কনফিউশন তৈরি হয়েছে। মানে সোজা বাংলা যদি আমরা বলি যে একটা কি বলা হয়েছে, যারে তাড়ানোর জন্যই বা যারে আমরা দোষী সাব্যস্ত করছি সেই যখন আবার ন্যায়, সততা বা মানবাধিকারের সবক দেয়, তখন বিষয়টা কেমন হয়? বাংলাদেশ নিয়ে ইসরায়েলের বক্তব্যে আমার কাছে ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই মনে হয়নি। আজকে দেখেন বিশ্ব কোথায় গেছে, যে ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিন, গাজা এবং কি লেবানন থেকে শুরু করে সিরিয়াতে প্রতিনিয়ত মানুষের কিলিংয়ের একটা মিশনে নেমেছে, তারা আজকে বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হাস্যকর একটা বক্তব্য। ভারতের দালালি করতে গিয়ে ভারত এবং ইসরায়েলের মধ্যে কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে। আপনারা অনেকে জানেন, অনেক ভারতীয়রা ইসরায়েলের পক্ষ হয়ে আপনার ফিলিস্তিনে যুদ্ধ করছে, আবার কোথাও কোথাও লেবাননে যুদ্ধ করছে। এছাড়া ভারতের সামরিক বাহিনীতে লেবার কস্টের যে ওয়ার্ক আছে সেগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের কাজে নিযুক্ত আছে। আবার কি বলা হয়, যখন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন অনেক ভারতীয়রা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কিন্তু আবদার জানিয়েছিল। সো এই দুই দেশের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে। ব্যবসা বাণিজ্যেরও একটা বড় ধরনের অবস্থান কিন্তু ভারতের বিনিয়োগ আছে, লাইক আদানি, আরও অনেক বড় বড় কোম্পানিজগুলো আপনার ইসরায়েলের মধ্যে তারা তাদের ব্যবসা বাণিজ্য প্রসারিত করেছে। সো সেই জায়গা থেকে ভারত এবং ইসরায়েলের মধ্যে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের খাতিরে বাংলাদেশ ইস্যুতে ইসরায়েলের যিনি কূটনীতিক আছেন ভারতে, তার এক আমার কাছে কি বলা হয় যে ধরেন এই শব্দটারে কি শব্দ, আসলে ইউটিউব তো বিভিন্ন শব্দ ব্যবহার করা যায় না, যাই হোক, ভারতের মুম্বাইয়ে ইসরায়েলের কাউন্সিল জেনারেল কব্বি সুশানি বাংলাদেশের সাথে ভারতের যে বর্তমানে সম্পর্কের টানাপোড়েন, পাশাপাশি আমাদের দেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার যে মিথ্যা প্রচার প্রপাগান্ডা, সেগুলোকে বিশ্বাস করছে ভারতের একাংশের নাগরিক। ইভেন ভারতে বসবাসকারী যেই বিদেশি কূটনীতিকরা আছে তাদের কাছেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত এগুলা ব্রিফ করা হয়। আর সেই রকম ব্রিফিং শুনে বাংলাদেশের সংখ্যালঘুদের ইস্যুতে ইসরায়েলের এই জেনারেল বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আর এজন্য তিনি নিন্দাও জানিয়েছেন। ইভেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে একটা প্রোগ্রামে ছিল, সেখানে ইসরায়েলের এই কাউন্সিল জেনারেল কব্বি শেশানি তিনি আপনার একটা বক্তব্য রেখেছেন।
তিনি তার বক্তব্যে ইসরায়েল এবং বাংলাদেশের হিন্দুদের প্রতি সমর্থন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে এই সংখ্যালঘু সম্প্রদায় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলি মোকাবেলার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। কব্বি শোষানি বলছে যে বাংলাদেশে যা ঘটছে তা নাকি গ্রহণযোগ্য না। আপনি চিন্তা করেন যে মানে কোন লেভেলে আজকে বিশ্ব তামাশা দেখছে। এই ইসরায়েল যা করছে, পৃথিবীর ইতিহাসে কোনো একটা জাতি এতটুকু ভয়াবহ অ্যাক্টিভিটিস ঘটাচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি। আর সেই ইসরায়েল আজকে বলছে বাংলাদেশে যা ঘটছে হিন্দুদের সাথে তা নাকি গ্রহণযোগ্য না। আপনি ভাবতে পারেন যে এটার আরেকটা কারণ আছে অবশ্য, কারণ ইসরায়েলের ইস্যুতে গেল 3 দিন আগেও বাংলাদেশ কিন্তু সিরিয়াতে ইসরায়েল যে অবৈধ অভিযান পরিচালনা করছে সেটার প্রতি কিন্তু সরকার নিন্দা জানিয়েছেন। ইভেন আওয়ামী লীগ সরকার থাকতেও বাংলাদেশের সরকারে জেনেই থাকেন সামহাও আমরা দেখছি যে ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান বরাবরই অনড় থাকে। তাদের দখলদারিত্ব বা আরও যেই অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসগুলো আছে, আজকে যে ইসরায়েলে প্রতিনিয়ত মানুষের কি অবস্থা দেখেন, তারা কি করছে, আর তারা আজকে বাংলাদেশকে জ্ঞান দিচ্ছে। এটা বেসিক্যালি ভারতীয় প্রেসক্রিপশনে আমার মনে হয় যে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে। তবে তাদের বক্তব্যগুলো আপনি দেখেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কভার করা হচ্ছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমগুলোই ঠিকমতো ছাপায় না। পাশাপাশি দেশের জনগণ ছাইড়া আমার মনে হয় না যে আশেপাশের কোনো দেশ এগুলো পড়ে। কিন্তু ভারতীয় মিডিয়া খুবই শক্তিশালী, ইন্টারন্যাশনালি তারা বিট করে। আর এরা যখন এই বক্তব্য দেয় তো কোথাও না কোথাও বাংলাদেশের জন্য বিষয়গুলো অবমাননাকর। আমরা আশা করি আমাদের সরকারের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো হবে।